নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা ও অর্থনীতিতে কালো টাকা নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে প্রায়ই নেওয়া হয়েছে বড় নোট বাতিলের সিদ্ধান্ত। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত সহ অনেক দেশের নাম। এ উদ্যোগে সফলও হয়েছে অনেক দেশ। তবে নোট বাতিলের সিদ্ধান্তেরও রয়েছে কিছু সীমাবদ্ধতা। প্রতিবেশী দেশ ভারতে এমন নোট বাতিল বা ডিমনিটাইজেশন হয়েছে দুইবার। তবে প্রথম দফায় ডিমনিটাইজেশনের মাধ্যমে কালো টাকার দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সফল হয় ভারত, কিন্তু দ্বিতীয় দফায় এ সাফল্যের দেখা পায়নি দেশটি। বাংলাদেশেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশে কালো টাকা ও আর্থিক অপরাধের দৌরাত্ম্য কমাতে ১,০০০ টাকার নোট বাতিল হতে পারে বলে গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত এ পথে হাঁটেনি অন্তর্বর্তী সরকার। বর্তমানে দেশের ছাপানো মোট নোটের ৫৩%ই ১,০০০ টাকার। সর্বোচ্চ অঙ্কের এ নোটের সিংহভাগই এখন অর্থনীতির মূল স্রোত তথা ব্যাংক খাতে নেই। অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা হিসেবে বিপুল এ অর্থের বড় অংশ মানুষের ঘরের সিন্দুকে তালাবদ্ধ হয়ে গেছে, বাকি অংশও ব্যবহৃত হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের পক্ষে সুযোগ ছিল মূল স্রোতের বাইরে চলে যাওয়া এ অর্থ অর্থনীতিতে ফেরানোর। যদিও অন্তর্বর্তী সরকার গঠনের ৬ মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। এদিকে বাংলাদেশে এখন আবার সক্রিয় হয়ে উঠেছে অপরাধের অর্থনীতি। ঘুষ, চাঁদাবাজির মাত্রা আবার বেড়েছে। আওয়ামী লীগের আমলে দেশে বড় অঙ্কের ঘুষের লেনদেন ও দেন দরবারের প্রধানতম স্থান হিসেবে অভিজাত ক্লাব ও ৫ তারকা হোটেলগুলো ব্যবহৃত হয়েছে বেশি। গত ৫ আগস্টের পর এসব জায়গায় শুনশান নীরবতা নেমে এসেছিল, কিন্তু এখন আবার এসব স্থানের জমজমাট অবস্থা ফিরেছে। আবার চাঁদাবাজির ক্ষেত্রে ফিরে এসেছে আগের রমরমা ভাব। দেশে পণ্যের বাজার ব্যবস্থাপনা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পথে বড় ধরনের ব্যাঘাত তৈরি করছে চাঁদাবাজি। সম্প্রতি দেশে স্বর্ণ চোরাচালান, মানব পাচারের মাত্রাও বেড়েছে। সেই সঙ্গে রয়ে গেছে এ ধরনের নানা অপরাধের মাধ্যমে উপার্জিত কালো টাকা সাদা করার সুযোগও। জাতীয় রাজস্ব বোর্ড গত সেপ্টেম্বরে আওয়ামী লীগ আমলে চালু হওয়া সিকিউরিটিজ, নগদ, ব্যাংকে গচ্ছিত অর্থ, আর্থিক স্কিম ও ইনস্ট্রুমেন্ট সব ধরনের ডিপোজিট বা সেভিং ডিপোজিটের ক্ষেত্রে ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের ঘোষণা দেয়। কিন্তু বাজেটের সময় ঘোষিত আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণে কর পরিশোধের মাধ্যমে অপ্রদর্শিত পরিসম্পদ বা কালো টাকা প্রদর্শিত বা সাদা করা সংক্রান্ত বিধানটি এখনো বহাল রয়েছে। অর্থনীতিবিদ ও ব্যাংকারদের ভাষ্য হল, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে। এ সরকারের ওপর দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন ছিল। সরকার যদি ১,০০০ টাকার নোট বাতিলের মতো সাহসী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারত, তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পথ সহজ হতো। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে ২০২৪ সালের জুন শেষে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত অর্থের ৫২.৫৯% ছিল ১,০০০ টাকার নোট। একই সময়ে মোট ইস্যুকৃত অর্থের ৩৯.২১% ছিল ৫০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি বণিক বার্তাকে বলেন, গত বছরের ৫ আগস্টের পর যত দ্রুত সম্ভব ১,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলে এ থেকে বেশি সুফল পাওয়া যেত, কিন্তু সেটি করা হয়নি। এরই মধ্যে নোট বাতিল করা হতে পারে এমন গুঞ্জনের কারণে অবৈধ অর্থের মালিকরা সতর্ক হয়ে গেছেন। ফলে শুরুতে করা হলে বাড়তি যে সুবিধা পাওয়া যেত, সেই সম্ভাবনা আমরা নষ্ট করে ফেলেছি। এখন ৬ মাস পর ১,০০০ টাকার নোট বাতিল করা হলে এর থেকে কি সুবিধা পাওয়া যাবে এবং এ সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যয় কি হবে, সেটি মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। আমাদের অর্থনীতিতে যে দুরবস্থা, সেটির মূল কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা। বর্তমান অন্তর্বর্তী সরকারও অর্থনীতির ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এদিকে বাংলাদেশে উচ্চ মূল্যের নোট সহজলভ্য হয়ে যাওয়ায় মানুষের মধ্যে ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রাখার প্রবণতা বাড়ছে। আবার ঘুষ দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ কালো টাকা হিসেবে সিন্দুকে চলে যাচ্ছে। হুন্ডি সহ অবৈধ অর্থ লেনদেনের ক্ষেত্রেও ১,০০০ নোটই বেশি ব্যবহার হচ্ছে। চাহিদা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকও বেশি বেশি উচ্চ
মূল্যের নোট ইস্যু করছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ছায়া অর্থনীতি মূল অর্থনীতির চেয়েও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের। দেশের রেমিটেন্স প্রবাহকে কেন্দ্র করে অবৈধ হুন্ডির ব্যবসাও এখন জমজমাট। আবার দেশ থেকে অর্থ পাচারের ক্ষেত্রেও হুন্ডি কারবারিরা ভূমিকা রাখছেন। দেশব্যাপী পরিচালিত হুন্ডির অর্থ লেনদেনে প্রয়োজন হচ্ছে বিপুল অঙ্কের নগদ টাকার। এক্ষেত্রে 1000 টাকার নোটই বেশি ব্যবহৃত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাছাড়া সাম্প্রতিক সময়ে দেশে স্বর্ণ চোরাচালানো বেড়েছে। এসব ক্ষেত্রে নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। এক্ষেত্রেও 1000 টাকার নোটের চাহিদা সবচেয়ে বেশি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে 1000 টাকার নোট বাতিলের গুঞ্জন ওঠে। সে সময় বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। দুজনেই এ ধরনের কোনো কিছু করা হবে না বলে সে সময় জানিয়েছিলেন। তবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বণিকবার্তাকে বলেন, ডিমনিটাইজেশন করতে গেলে সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতিতে আঘাত আসবে, সাধারণ মানুষের ওপরও প্রভাব পড়বে। আমাদের অর্থনীতি এখনো নগদ অর্থনির্ভর। ফলে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটবে, অর্থনীতি নিম্নমুখী ধারায় চলে যাবে। বর্তমান সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার এবং তারা সাময়িক সময়ের জন্য এসেছে। এ অবস্থায় এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিলে অর্থনীতিতে এর যে বিরূপ প্রভাব পড়বে সেজন্য তাদেরকে সমালোচনার মুখে পড়তে হবে। তবে এটি ঠিক যে ডিমনিটাইজেশন করা হলে চোরাচালান ও কালো টাকার অর্থনীতি কমবে, কিন্তু এজন্য সময় লাগবে। অর্থনীতি একটু শক্তিশালী অবস্থানে এলে এটি করা যেতে পারে। এ ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকার বাস্তবায়ন করলে সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি। তারা 5 বছরের জন্য ক্ষমতায় থাকবে, ফলে তাদের জন্য সময় নিয়ে এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া সহজ হবে। দেশে ঘুষের লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে 1000 টাকার নোট। গত আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পতিত সরকারের নেতা, আমলা ও ব্যবসায়ীদের বাড়িঘরে অভিযান চালানোর সময় অনেক নগদ অর্থ উদ্ধার হয়েছে। এক্ষেত্রেও 1000 ও 500 টাকার নোটের ব্যবহার হয়েছে। তাছাড়া রাজধানীর অভিজাত এলাকাগুলোয় অনেকের বাসাবাড়িতে সেফ লকারে বড় অঙ্কের অবৈধ আয় নগদ অর্থ হিসেবে রাখা আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।